যখন কারো বাড়িতে নতুন বৌদি আসে তখন সে খুব আনন্দে থাকে, কেননা বাড়িতে একটা নতুন মেয়ে আসছে। আর আপনি জানেন যে আপনি তার সাথে অনেক ফ্রিলি গল্প করতে পারবেন। সে ভালো ভালো খাবার বানাবে, প্রথম প্রথম আপনাকে সম্মান করবে, আর আপনি মা ছাড়াও আরেকজনের কাছে আবদার করতে পারবেন যে আমার এই কাজটা করে দাও। বৌদি আর দেওরের বন্ধুত্ব আমাদের দেশে কোনো সাধারণ ব্যাপার না। এখানে বৌদি আর দেওরের মধ্যে বন্ধুত্ব হয়, তারা একে অপরের সাথে খুব ভালোভাবে মিলেমিশে থাকে। কিন্তু আমার বৌদি হয়তো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে অদ্ভুত বৌদি ছিল, কেননা কখনো কখনো আমার মনে হতো যে সে হয়তো মানসিক রোগী বা অন্য কোনো সমস্যা আছে। কেননা সে আমাকে যে ধরনের কাজ করতে বলতো সেটা কোনো কাজ না, বরং তার উদ্দেশ্য এটাই হতো যে হয় ছাদ থেকে লাফ মারো অথবা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। বৌদিকে আমার খুব ভালো লাগতো, আর আমি তার জন্য সব কিছুই করতে পারতাম। আর তাই আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেললাম, আর এরপরে আমার পুরো পরিবার আমার পিছনে পড়ে গেল। এটা সেই সময়ের গল্প যখন আমি যুবক আর ইমোশনাল ছিলাম। আমি এসব সম্পর্কে খুব বেশি জানতাম না। কয়েকদিন থেকে টেনশনে ছিলাম, বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে এসব, করব তো কি করব। এই জিনিসটা আজকে 7 দিন হয়ে গেল। বৌদি প্রতিদিন নিজের ঘরে যাওয়ার আগে আমাকে তার ঘরে ইশারায় ডাকতো, যেন সে জেনে বুঝে আগুনের সাথে খেলতে চাইছে। কেননা তার ঘরে আগে থেকেই একজন থাকতো, তারপরেও সে আমাকে ডেকে কি করাতে চাইতো এটা আমি বুঝতে পারতাম না। একটা জিনিস খুব অদ্ভুত ছিল, আর সেটা হলো সে যখনই আমাকে তার ঘরে ডাকতো তখনই তার মুখে একটা সুন্দর হাসি আর তার চোখে একটা আবেগ ফুটে উঠত, যেন আমি যদি তার ঘরে যাই তাহলে কিছু একটা হবে। বৌদি জানতো যে লাল রং আমার পছন্দের রং, তাই সে সবসময় মাথা থেকে পা অবধি নিজেকে লাল রঙে সাজিয়ে রাখত। শাড়ি আমাদের দেশের খুবই সুন্দর একটা ড্রেস, আর লাল রঙের শাড়িতে যে কোনো মেয়েকে হট লাগে, তার উপরে এমন মহিলা যে আগে থেকেই সুন্দরী আর স্মার্ট। যখন সে লাল রঙের শাড়ি পরতো তখন আমার নিজেকে ঠিক রাখতে কষ্ট হতো। আমি তার সবসময় সেজেগুজে থাকা এনজয় করতাম। বৌদিকে দেখতে যদিও আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি লজ্জা পেতাম বলে দূর থেকে তাকে মন ভরে দেখতাম। সারা জীবন সবাই আমাকে রাজু, এই রাজু এদিকে আয়, এভাবেই ডেকেছে। যদিও আমার নাম রাজু না, রাজেশ, কিন্তু সবাই আমাকে রাজু বলেই কথা বলতো। কিন্তু বৌদি আমাকে ভালোবেসে রাজেশ বলে ডাকতো। এটা আমার খুব ভালো লাগতো। যখন বৌদি বলতো খাবার গরম আছে, এসে খেয়ে নাও, তোমার জন্য চা বানিয়ে দেবো, চায়ের সাথে কিছু কি নেবে, বাইরে থেকে যখনই আসতাম তখনই বৌদি তাড়াতাড়ি করে আমার জন্য ঠান্ডা ঠান্ডা জল এনে দিত। আমার এরকম মনে হতো যে বিয়ে তার আমার বড় দাদার সাথে হয়েছে, কিন্তু দাদার থেকে বেশি আদর যত্ন সে আমার করে। আমি এটাও দেখেছিলাম যে সে সবারই সেবা যত্ন করে, আর আমার বাবা মায়েরও। বৌদির এই গুণ আমার খুব ভালো লাগতো। ওই যে কথায় বলে না, কিছু মানুষ এরকম হয় যারা চেয়েও খাবার পায় না। আর এদিকে আমি এত সম্মান পাচ্ছিলাম যে নিতে পারছিলাম না। আমি বৌদির এই সম্মান আর আদর যত্নকে অন্য কিছু ভাবতে শুরু করেছিলাম। এদিকে বৌদি রাতে আমাকে নিজের ঘরে ডাকতো, আর এটা কোনো সাধারণ ব্যাপার না। আমার তার এই কাণ্ডকারখানা দেখে ভয় করছিল, কেননা না তো তার আমার সাথে এরকম করা উচিত ছিল, আর না তো আমার যে মেয়েটা আমার উপরে দিনরাত লাইন মারত সে আর কেউ না, বরং আমার বৌদি। আমার আজও সেই দিন মনে আছে যখন দাদার বিয়ের ব্যাপারে বাড়িতে কথা হচ্ছিল। তখন সবচেয়ে বেশি খুশি আমি ছিলাম। আমরা বাড়িতে 4 জন ছিলাম, সবচেয়ে ছোট আমি, আর আমার থেকে বড় আমার দাদা ছিল, কোনো বোন ছিল না। যখন আমি জানতে পারলাম যে দাদার বিয়ে হতে যাচ্ছে তখন আমি আনন্দে নেচে উঠেছিলাম, কেননা এই বাড়িতে অনেক দিন পরে কোনো অনুষ্ঠান হতে যাচ্ছে, আর এই বাড়িতে একজন নতুন দায়িত্ব নেওয়ার মানুষ আসবে, সেটাও আমার বৌদি রূপে। আমি খুব খুশি ছিলাম যে যাক, বাড়িতে শান্তি ছেয়ে যাবে, দাদার বিয়ে হবে আর বাড়িতে বৌদি এসে যাবে, আর 2-1 বছর পরেই বাড়িতে বাচ্চা কাচ্চা খেলা করবে। না হলে তো বাড়ির অবস্থা এইরকম ছিল যে বাবা সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো, মা সারাদিন কাজে ব্যস্ত থাকতো, আর দাদা সকালেই অফিসে চলে যেত। সারাদিন বাড়িতে এতটা নিস্তব্ধতা থাকতো যে আমার দম বন্ধ হয়ে আসতো। দাদার বিয়ের জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছিল। মেয়ে তো খুবই সুন্দরী। দাদাকে মেয়ের ছবি দেখানোর আগেই আমি মায়ের হাত থেকে সেই ছবি নিয়ে নিলাম, আর সবার আগে আমি দেখলাম বৌদির নাম আশা। সে সত্যিই খুব সুন্দরী, কিন্তু আমি আমার দাদাকে রাগানোর জন্য বললাম যে এ কেমন মেয়ের সাথে দাদার বিয়ে দিচ্ছ, কোনো সুন্দরী মেয়ে পেলে না? দাদা তো ফেঁসে গেছে। এরপরে মুখ ভার করে দাদাকে মেয়ের ছবি দেখিয়ে দিলাম। সেই ছবিটা দেখে দাদারও মেয়েকে পছন্দ হয়েছিল, কিন্তু ও সবার সামনে সেটা প্রকাশ করতে পারছিল না। কিন্তু ও এতটাও খুশি ছিল না যতটা ওর হওয়া উচিত ছিল। হয়তো ও লজ্জা পাচ্ছিল। দাদার বিয়ে ঠিক হওয়ার পরের দিন থেকেই ওর ব্যবহার বদলে গেল। এখন ও সবসময় ফোনে কথা বলতে থাকতো। আমার হবু বৌদির একটা বোন ছিল, সেই হয়তো বৌদির নাম্বার দাদাকে দিয়েছিল। আমি তো এই জিনিসটা দেখে খুশি হয়েছিলাম যে দুজনে যখন একসাথে জীবন কাটাবে তখন তাদের আরামসে একে অপরকে জানা উচিত। এই কারণে যখন আমার কাছে কেউ জিজ্ঞেস করতো দাদা কোথায়, তখন আমি দাদার সাইড নিয়ে বলতাম দাদা ঘরে বসে অফিসের কাজ করছে, যদিও সে ফোনে কথা বলতে ব্যস্ত থাকতো আর হেসে হেসে কথা বলতো। ওকে এতটা খুশি আমি আজ অবধি দেখিনি। আমিও খুশি ছিলাম যে বিয়েতে অনেক মেয়ে থাকবে, তাদের সঙ্গে একটু নেচেও নেওয়া যাবে। আর একটা খুশির ব্যাপার এই ছিল যে দাদার বিয়ের পরেই আমার বিয়ের লাইন আসবে। যাই হোক, আমার দাদার বিয়ে হয়ে গেল আর বৌদিকে বাড়িতে নিয়ে এলাম। বৌদি খুব ভালো মানুষ ছিল, সে আমার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করত।
বউ ভাতের দিন রাতের বেলা একটা অদ্ভুত ঘটনা হয়েছিল। আমার ঘুম আসছিল না। আমার কিছু বন্ধু এসেছিল, তাই আমরা বাইরে বসে মস্তি করছিলাম। কিন্তু যখন আমি ঘরের মধ্যে জল নেওয়ার জন্য এলাম, তখন দাদার ঘর থেকে কাঁচ ভাঙার আওয়াজ শুনতে পেলাম। আমি অবাক হয়ে গেলাম যে আজকে তাদের বাসর রাত, তাহলে এই ভাঙাভাঙির আওয়াজ কেন? তারপরেই ভাবলাম হয়তো ভুল করে কিছু পড়ে গেছে। তারপরে আবার ভাবলাম দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করে দেখি দুজনে ঠিক আছে কিনা, কারো কোনো চোট লাগেনি তো। তারপর আবার ভাবলাম এরকম করা অসভ্যতা হবে, তাই চুপচাপ সেখান থেকে চলে গেলাম। কেননা যদি ভেতরে যেতাম তাহলে হয়তো তারা এটাই ভাবতো যে আমি মজা করার জন্য তাদেরকে বিরক্ত করছি। কিন্তু এই সময় আমার তো এরকম কোনো উদ্দেশ্যই ছিল না, কেননা আমি বুঝতাম বিয়ের প্রথম রাত স্বামী স্ত্রীর জন্য কতটা জরুরি। এই কথাটা আমাকে আমার মা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিল, কেননা আমি তো তাদের ফুলসজ্জা খারাপ করার পুরো প্রস্তুতি করে ফেলেছিলাম। আমি তাদের বিছানার নিচে পাটকাঠি বিছিয়ে রেখেছিলাম, যাতে তার উপরে সামান্য একটু চাপ পড়লেই আওয়াজ হতে শুরু করবে। আমি এটাও ভেবেছিলাম যে দাদার জন্য যে দুধ রাখা থাকবে তাতে চিনির জায়গায় লবণ মিশিয়ে দেবো। কিন্তু এই সব কিছু যখন আমার মা জানতে পারলো, তখন সে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল আর বলল, তুই কি ওদের জীবন বরবাদ করতে চাস? তুই জানিস না এই দিনগুলো তাদের জন্য কতটা স্পেশাল হয়। এরপরে তিনি আমাকে দিয়ে সেই সমস্ত জিনিস আবার বের করালেন আর বললেন, এটা তোর বদমাশি করার বয়স না। আমি বললাম, এটা বদমাশি নাকি? এটা তো হাসি মজা। মা বললেন, তুই কি ওদের দুজনের মধ্যে ঝামেলা বাঁধাতে চাস? যাই হোক, দাদার বিয়েতে আমার একটা মেয়েকে পছন্দ হয়ে গেছিল, যে বৌদির মামাতো বোন। ভেবেছিলাম কিছুদিন পরে মায়ের সাথে কথা বলবো যে ওর ব্যাপারে খোঁজখবর নাও আর যেভাবেই হোক ওর বাড়িতে সম্বন্ধ নিয়ে যাও। কিন্তু এই কাজটা সহজ ছিল না, কেননা আমাদের বংশের পরম্পরা হলো আজ অবধি কেউ নিজের পছন্দের বিয়ে করেনি। সব সময় মা বাবাই মেয়ে দেখতো আর সম্বন্ধ ঠিক করতো, তাতে ছেলে হোক বা মেয়ে। দাদাও কোনো কথা বলেনি, শুধু ছবি দেখেই হ্যাঁ বলে দিয়েছিল। যদিও আমার বৌদি এত সুন্দরী ছিল যে কোনো বোকা গাধাই না বলতে পারতো। দাদা আর বৌদির বিয়ে 15 দিন পার হয়ে গেছে। কখনো কোনো বাড়িতে তাদের নিমন্ত্রণ থাকতো বা কখনো বাড়িতে লোক আসতো। কখনো কখনো কেউ কেউ নতুন বউকে দেখতে বাড়িতে আসতো, আবার কখনো কখনো অন্য কারো বাড়িতে নিমন্ত্রণ থাকতো। এখন ধীরে ধীরে আমার নিজের বৌদির সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমরা দুজনে অনেকক্ষণ গল্প করতাম। যতক্ষণ বৌদি রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করতো আমি বৌদির কাছেই দাঁড়িয়ে থাকতাম আর তার সঙ্গে যতটা সম্ভব কথা বলার চেষ্টা করতাম, কেননা তার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগতো। আমার বৌদি প্রতিদিন নতুন নতুন কাপড় পরে যখন সেজেগুজে বাইরে আসতো, তখন সবার আগে আমি তার প্রশংসা করতাম। আমি বলতাম, আজকে তোমাকে খুবই সুন্দরী লাগছে, এই রঙের কাপড়ে তোমাকে খুব সুন্দর মানিয়েছে। একদিন বৌদিকে কথা বলতে আমার মা শুনে নেয়। এরপরে মা আমাকে কাছে ডেকে বলল, যে কাজ ওর স্বামীর করার কথা সেই কাজ তুই কেন করছিস? আমি বললাম, আরে এটা কেমন কথা? দাদার বউ কিন্তু আমারও তো বৌদি, আর আমি যদি তার প্রশংসা করে দেই তাহলে কি এমন হলো? আমার মা বলল, হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু হতে পারে বৌমার এটা খারাপ লাগে। আমি বললাম, যদি তার খারাপ লাগতো তাহলে সে হাসতো না, আর তুমি আমাদের দেওর বৌদির ব্যাপারে মাথা গলাচ্ছ কেন? আমি তো সবসময় ভাবতাম আমার বড় দিদি থাকলে কত ভালো হতো। এখন দিদিরূপে বৌদি পেয়েছি, আমি তার সাথে নিজের মনের কথা বলবো। আমার মা বলল, যেমন ভালো মনে হয় কর। আমার এক বন্ধু ছিল, ওর বৌদি তো ওর জীবন বদলে দিয়েছিল। ওদের ফ্যামিলির সবাই লাভ ম্যারেজের বিপক্ষে, কিন্তু ও কোনো মেয়েকে খুব ভালোবাসতো, তাই ও নিজের বৌদিকে নিজের দলে করে নেয়। বৌদি ওর দাদাকে মানিয়ে নেয়। এরপরে দাদা বৌদি যখন মেনে নেয় তখন ওর মা বাবাও মেনে নেয়, আর ওর লাভ ম্যারেজ হয়ে যায়। এরকমই বৌদিরা দেওরের সাহায্য করে। আর আমার বৌদি তো এমনিতেই এত ভালো। এখন আমাকে শুধু বৌদির সাথে ভালো বন্ধুত্ব বানিয়ে রাখতে হবে, কেননা নির্মলা নামের যে মেয়েকে আমি দাদার বিয়েতে পছন্দ করেছিলাম তার সাথে আমার বিয়ে হওয়া সহজ ছিল না, কেননা আমার বাড়ির একজনও এরকম হতে দিত না, আর না তো কেউ আমার সাথ দিত। এ কথা শুনলে তো সবার প্রথমে আমার দাদাই আমার অবস্থা খারাপ করে দিত। ও তো ছোটোবেলা থেকেই আমাকে চপ্পল দিয়ে মারতে থাকতো, তাই ওর থেকে আমার খুব ভয় করতো। আমার বাবাও কথায় কথায় আমাকে মারতো, আর আমার মায়ের কথা তো কেউ শুনতোই না। এই অবস্থায় বাড়িতে বৌদিকে আমার দলে রাখা খুবই দরকারি। কিন্তু এরপরে এমন কিছু হতে শুরু করলো যেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এখন আইপিএলের সিজন চলছে, আর টিভি বাড়ির ডাইনিং রুমে ছিল, আর ডাইনিং রুমের একদম সামনে দাদার ঘরের দরজা ছিল, আর পেছন দিকে বাবা মায়ের ঘর। আমার ঘর দোতলায়, তাই আমি ডাইনিং রুমে বসে ক্রিকেট ম্যাচ দেখতাম। কিন্তু একদিন ম্যাচ দেখার সময় আমি হঠাৎ টেনশনে পড়ে গেলাম। আমার দাদা বৌদিকে দিয়ে খুব কাজ করাতো, কখনো দাদা বৌদিকে চা বানাতে বলতো, তো কখনো তার পছন্দের যে কোনো খাবার। সেদিন রাত 10টার সময় বৌদি রান্নাঘরে চা বানাচ্ছিল। এরপরে বৌদি যখন চা নিয়ে ঘরে ঢুকছিল তখন সে খুব অদ্ভুত একটা কাণ্ড করল। সে দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ভেতরে যাওয়ার ইশারা করলো। আমি বললাম, বৌদি তোমার কোনো কাজ আছে নাকি? কিন্তু সে আমাকে চুপ থাকার ইশারা করলো আর বলল, ভিতরে চলে এসো। কথাটা বৌদি মুখে বলেনি, কিন্তু তার ইশারার মানে এটাই ছিল। আমি বুঝতে পারছি না যে আমি ভিতরে গিয়ে কি করব। আর বৌদি আমাকে যে স্টাইলে ডাকলো সেটা আমার ঠিক মনে হচ্ছিল না, তাই আমিও ইশারা করে দিলাম যে আমি ম্যাচ দেখছি, এখন যেতে পারবো না। বৌদি দরজা বন্ধ করে ভেতরে চলে গেল। কিন্তু আমি ভাবতে থাকলাম যে সে আমাকে কেন ভেতরে আসার জন্য বলছিল। যদি দাদার আমাকে দিয়ে কোনো কাজ থাকতো
তাহলে সে নিজেই আমাকে চিৎকার করে ডাকতে পারতো, নাকি বৌদির কোনো কাজ ছিল? যদি বৌদির কোনো কাজ থাকতো তাহলে সে আমাকে বলতে পারতো, কিন্তু সে আমাকে নিজের ঘরে যাওয়ার জন্য কেন বলছিল, যদিও তার স্বামী মানে আমার দাদা ঘরেই আছে? পরের দিন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম আর দাদা বাড়িতে আসছিল। তখনই আমাদের একে অপরের কাঁধে ধাক্কা লেগে যায়, ফলে দাদার হাতে যে প্যাকেট ছিল সেটা মাটিতে পড়ে যায়। যখন আমি প্যাকেটের মধ্যে কী আছে দেখলাম তখন আমি অবাক হয়ে গেলাম, কেননা তার ভিতরে অনেক গিফট ছিল, যেগুলো যে কোনো মেয়ের খুব পছন্দের জিনিস। তার মধ্যে পারফিউম, মেকআপ আর না জানি কী কী ছিল। আমি দাদাকে বললাম, মনে হচ্ছে তুমি খুব ভালোই খেয়াল রাখছো বৌদির। দাদা বলল, হ্যাঁ, খেয়াল তো রাখতেই হবে, তাই না? যদি বউকে খুশি না রাখি তাহলে আমি খুশি থাকবো কীভাবে? আমি বললাম, ঠিক আছে, আমিও যখন বিয়ে করব তখন নিজের স্ত্রীর জন্য এইরকম গিফট নিয়ে আসব। আমার দাদা হেসে ভেতরে চলে গেল, আর কিছু সময় পরেই দাদা আবার কাজে বেরিয়ে গেল। হয়তো দাদা বৌদিকে এইসব জিনিস দেওয়ার জন্যই বাড়িতে এসেছিল। সন্ধ্যাবেলা যখন বৌদি চা বানাচ্ছিল তখন আমি বৌদিকে বললাম, তুমি তো আজকাল অনেক গিফট পাচ্ছ বৌদি, কিছু গিফট নিজের জায়ের জন্য বাঁচিয়ে রেখো। তুমি এখন এত জিনিস পাচ্ছ আর দাদাও তোমার খুব খেয়াল রাখছে। আমি এসব বলে মজা করছিলাম, কিন্তু বৌদি আমার দিকে অবাক হয়ে তাকালো আর বলল, কোন গিফটের কথা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, এই তো কিছুক্ষণ আগেই দাদা তোমার জন্য অনেকগুলো গিফট নিয়ে ঘরের মধ্যে ঢুকলো। বৌদি বলল যে, না, ওর হাতে তো কোনো গিফটই ছিল না, শুধু নিজের অফিসের ব্যাগ ছিল। সকালে যাওয়ার সময় অফিসের একটা দরকারি ফাইল ভুলে গেছিল, তাই সেটাই নিতে এসেছিল। বরং ওর মুড তো খুব খারাপ ছিল যে আমি কেন ওর যাওয়ার সময় সেই ফাইলটা মনে করিয়ে দেইনি। তুমি তো তোমার দাদার রাগের কথা জানো, এত বেশি রাগ দেখাচ্ছিল যে তখন থেকে আমার মুড খারাপ হয়ে আছে। আমার তো মনে হয় তোমার দাদা আমাকে ভালোই বাসে না, এই সামান্য জিনিস নিয়ে কেউ এত রেগে যায়। আমাকে যদি আগে বলতো যে ওই ফাইলটা দরকারি, তাহলে আমি এক সাইডে রেখে দিতাম। তুমি ওর ব্যাপারে কোনো কথাই বলো না, ও যা ব্যবহার আমার সাথে করে তাতে আমি খুব বিরক্ত। আমি তো এটা ভেবে অবাক ছিলাম যে দাদা যেসব গিফট বৌদির জন্য নিয়ে এসেছিল সেগুলো গেল কোথায়। দাদা তো বলেও ছিল যে এই সব কিছু বৌদির জন্য, আর নিশ্চয়ই সেগুলো বৌদির জন্যই হবে। তাহলে বৌদি আমাকে মিথ্যা কথা কেন বলছে? এটা লুকানোর কি আছে? আমি তো সেই গিফট আগেই দেখে নিয়েছি, তার মধ্যে এমন কোনো জিনিস ছিল না যার কারণে বৌদি আমার থেকে লুকাচ্ছে আর আমাকে বলতে চাইছে না। এসব তো সাধারণ জিনিস যেটা সব মেয়েরাই ব্যবহার করে। মেকআপ ছিল, পারফিউম ছিল, আংটি, এই সমস্ত জিনিসই ছিল। আমি বৌদিকে বললাম, দাদা তোমাকে কোনো গিফট দেয়নি? তখন বৌদি পুরো জোর গলায় বলল যে, না, দেয়নি। ও তো আমাকে বাসর রাতে মুখ দেখার সময়ও কিছু দেয়নি, আর তুমি গিফটের কথা বলছো? বৌদি যখন এই কথাগুলো বলছিল তখন তার গলায় অভিযোগ ছিল। বৌদি আরও বলছিল, তোমার দাদা তো আমাকে হাত খরচও দেয় না, গিফট দেওয়া তো অনেক দূরের ব্যাপার। সে বলে তুমি বাড়িতেই থাকো, টাকা পয়সা দিয়ে কি করবে? আমি তো আগে জানতাম না যে তোমার দাদা এত কঞ্জুস। বৌদির আমাকে মিথ্যা কথা বলার কোনো দরকার ছিল না। কিছু মানুষ হয়তো সবার জন্য খারাপ হয়, কঞ্জুস হয়, কিন্তু নিজের স্ত্রীর জন্য খুব ভালো হয়। কিন্তু যদি দাদা সেই গিফট বৌদিকে না দিয়ে থাকে তাহলে সেই জিনিস কার জন্য ছিল? আমার মায়ের পারফিউম লাগানোর শখ ছিল না, আর না তো তার বয়স ছিল চকলেট খাওয়ার। পরের দিন বৌদি লাল রঙের শাড়ি পরেছিল, তাকে এই শাড়িতে খুব হট লাগছিল। আমি বললাম, তোমাকে খুব সুন্দর লাগছে, আর তুমি জানো লাল রং আমার খুব পছন্দের। তখন বৌদি বলল, তাই তো আমি এটা পরেছি। যদিও তাকে খুব সুন্দর লাগছিল, কিন্তু আমি অবাক হলাম যে বৌদি এইরকম কথা কেন বলল। সবাই যখন খাবার খেতে বসলাম তখন সে আমার দিকেই বেশি ধ্যান দিচ্ছিল। আমি তরকারি চাওয়ার সঙ্গে সঙ্গে আমার দিকে তরকারির বাটি এগিয়ে দিত, আমার থালাতে ভরে ভরে ভালো ভালো খাবার জিনিস দিত। যদি জানতে পারতো আমি অসুস্থ তাহলে বারবার আমাকে জিজ্ঞেস করতো যে তোমার শরীর কেমন আছে, আমি তোমার জন্য জুস বানিয়ে আনছি। দাদা বাড়িতেই থাকতো, কিন্তু বৌদি দাদাকে টাইম দেওয়ার পরিবর্তে আমার কাছে এসে আমার সঙ্গে কথা বলতে থাকতো। এসব লক্ষ্য করে আমার মাও বৌদিকে বলে দিয়েছিল যে যখন তোমার স্বামী ঘরে থাকবে তখন তুমি ওকে সময় দিও। বিয়ের শুরুর দিকে যতক্ষণ তোমরা একে অপরের সাথে সময় কাটাবে ততই ভালো। বারবার বাইরে আসবে না, যদি কোনো কাজ থাকে তাহলে আমি নিজেই করে নেব। তুমি তোমার স্বামীর কাছেই বসে থাকবে। তুমি যদি আমার ছেলের কাছে ভালোভাবে না থাকো, ওর কাছে না বসো, ওর মনের কথা না শোনো, তাহলে এই বাড়িতে নতুন অতিথি আসবে কিভাবে? বৌদিকে দেখে আমার এরকম মনে হতো যে সে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। মা আসলে এটা লক্ষ্য করেছিল যে বৌদি দাদার থেকে বেশি আমার খেয়াল রাখে, কিন্তু মা পরিষ্কারভাবে এই কথাটা বৌদিকে বলেনি, কেননা এরকমভাবে কথা বলতে খারাপ লাগে। মা ব্যাস তাকে এটুকুই বলে দিয়েছিল যে যখন তোমার স্বামী ঘরে থাকবে তুমি ঘর থেকে বাইরে আসবে না। এমনিতে তো বুদ্ধিমানদের জন্য ইশারাই কাফি হয়, কিন্তু আমার বৌদি তারপরেও কথা শুনতো না। এমনিতে তো বৌদি খুব সুন্দর ব্যবহার করতো। যদি আমি বলতাম যে আমার মাথা ব্যথা করছে, তখন সে বলতো, আমি কি তোমার মাথা চেপে দেবো? যদি আমি বলতাম আমার চা খেতে ইচ্ছে করছে, তাহলে আমার জন্য তাড়াতাড়ি করে চা বানিয়ে নিয়ে আসতো। আমার তার এইসব ব্যবহার খুব ভালো লাগতো, আর আমার এরকম মনে হতো যে একজন মহিলা এমনভাবেই নিজের স্বামীর খেয়াল রাখে যেমন বৌদি আমার খেয়াল রাখে। একদিন আমার একটা শার্টে আয়রন ছিল না, তখন সে তাড়াতাড়ি করে আয়রন করে দিল, কিন্তু তারপরে এমন কিছু হলো যেটা খুবই অদ্ভুত ছিল। আমার বৌদি আবারও আমাকে তার ঘরের মধ্যে আসার ইশারা করলো। তার ইশারা করার আন্দাজ খুবই অদ্ভুত ছিল। সে আমাকে নিজের ঘরে ডাকছিল, যদিও দাদা ঘরের মধ্যেই ছিল।
বৌদি রাতের বেলাতেই আমাকে এই ধরনের ইশারা করতো, যদিও সারাদিন সে একদমই নর্মাল থাকতো। কিন্তু যখন 2-3 বার এরকম হলো, তখন আমার বোঝার ক্ষমতার বাইরে ছিল যে সে এরকম কেন করছে। ভাবলাম যে তার সঙ্গে কথা বলে নেই, তাকে জিজ্ঞেস করে নেই। কিন্তু যখন আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তখন সে এই ব্যাপারে আমার সঙ্গে কথা বলতেই চাইল না। এই কারণে আমি এসব নিয়ে কথা বলিনি। আমার বৌদি আমার দিকে এতটা ঝুঁকে গেছিল যে আমার মা বাবাও টেনশনে পড়ে গেছিল। আমি যখন কোথাও বাইরে যেতাম, তখন আমাকে বলতো আমাকেও সাথে নিয়ে চলো। যদি বৌদির শরীরও খারাপ হতো, তখনও বলতো আমি এর সাথেই ডাক্তারের কাছে যাব। বিভিন্ন বাহানায় আমার কাছে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকতো। আমার পছন্দের রঙে সবসময় সেজেগুজে থাকতো। এখন তো কথায় কথায় আমার হাতও ধরে নিত আর আমার সঙ্গে হেসে হেসে কথা বলতো। সেজেগুজে রেডি হয়ে আমাকে জিজ্ঞেস করতো আমাকে কেমন লাগছে। সেই সমস্ত ব্যবহার যেটা আমার দাদার সঙ্গে করা উচিত ছিল, সেটা সে আমার সাথে করছিল। আমার মা খুব টেনশনে পড়ে গেল। সে ভাবলো যে দাদার সঙ্গে কথা বলা উচিত, কিন্তু তারপরে আবার ভাবলো দাদা আবার খারাপ না মনে করে নেয়, আর তার কারণে স্বামী স্ত্রীর মধ্যে লড়াই ঝগড়া শুরু না হয়ে যায়। কেননা লোকে বলে যারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধায় তাদেরকে ভগবানও পছন্দ করে না। বাড়িতে লড়াই ঝগড়া শুরু হলে আমাদেরই সমস্যা হতো, আমাদেরই খারাপ লাগতো। আমাদের বাড়িতে আগে থেকেই বেশি ঝগড়াঝাটি ছিল না। আমাদের বাড়িতে সব সময় শান্তি থাকতো, আর আমরা এটাকে এরকমই রাখতে চাইতাম। এখন আমিও টেনশনে থাকতে লাগলাম। আবার এক রাতে আমার বৌদি আমাকে তার ঘরের মধ্যে আসার ইশারা করলো। সে দরজায় দাঁড়িয়ে আমাকে ইশারা করছিল যে ঘরের মধ্যে এসো। আমার খুব রাগ হলো। আমি তার পিছন পিছন এগিয়ে গেলাম আর ঘরের মধ্যে ঢুকে পড়লাম। আমার মাথায় এটাই ছিল যে ভেতরে দাদা আছে, ওকে গিয়ে বলবো যে এটা কি ধরনের তামাশা লাগিয়ে রেখেছো, নিজের বউকে সময় দাও না নাকি। কিন্তু সামনের দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম আর টেনশনে পড়ে গেলাম, কেননা ঘরের মধ্যে কেউ নেই, যদিও রাত 1টা বাজতে চলেছে। কিন্তু আমি নিজের চোখে দাদাকে বাড়িতে আসতে দেখেছি। দাদা আমাকে এটাও বলেছিল যে গেটে তালা লাগিয়ে দে, কেননা রাতের বেলা ঘুমানোর আগে আমরা মেন গেটের ভেতর থেকে তালা লাগিয়ে দিতাম। দাদা যদি ঘরের মধ্যে না থাকে তাহলে কোথায় আছে। আমি বৌদির দিকে তাকিয়ে বললাম যে দাদা কোথায়। তখন বৌদি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, তোমার সাথে আমার খুব দরকারি একটা কথা বলার আছে, আর তোমাকে কিছু দেখাতেও চাই। এই কারণেই আমি তোমাকে ডাকতাম, কিন্তু তুমি তো আসতেই না। যাই হোক, ভগবানকে ধন্যবাদ যে আজকে তুমি এসেছো। আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হয়তো তোমার বাবা মাকে বলা উচিত ছিল আমার, কিন্তু আমি তাদের সামনে কথা বলার সাহস পাচ্ছিলাম না। আমাকে তুমি সবসময় নিজের বন্ধু ভেবেছো, তাই এটা ভেবেই তোমাকে আজকে কথাটা বলছি। তোমার দাদা বিয়ের দিনে আমাকে একটা কথা বলেছিল। সে আমাকে এটাই বলেছিল যে যদি আমি কাউকে এই কথাটা বলি তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এই কারণে আমি ভয়ে এই কথাটা কাউকেই বলতে পারিনি। তোমাকে আমায় সাহায্য করতে হবে। আমি বৌদিকে বললাম, তুমি কান্না করো না, আমাকে সব কিছু বলো। আমি পুরো চেষ্টা করব যে আমি যেন তোমার জন্য কিছু করতে পারি। এরপরে বৌদি আমাকে যে কথাটা বলল সেটা শুনে আমি আকাশ থেকে পড়লাম। বৌদি বলল, তোমার দাদা আমাকে বাসর রাতেই বলে দিয়েছিল যে সে অন্য কাউকে ভালোবাসে। মেয়েটা 2 বাচ্চার মা আর ডিভোর্সি, এই কারণে বাড়ির লোকেরা কখনোই তার সঙ্গে বিয়েতে রাজি হবে না। তাই তোমার দাদা আমাকে বলেছিল যে আমরা সবার সামনে স্বামী স্ত্রীর মতো থাকবো, কিন্তু তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আর রাতের বেলা আমি বাড়িতে থাকবো না, বরং আমার ভালোবাসার সাথে তার বাড়িতে থাকবো। তোমাকে সবাইকে এটাই বোঝাতে হবে যে তুমি খুব খুশি আর আমি ঘরেই থাকি। তোমার দাদা না তো আমাকে কখনো কোথাও নিয়ে গেছে, না তো আমার প্রশংসা করেছে, না আমাকে কখনো কোনো গিফট দিয়েছে, না আমার মনের কোনো কথা শুনেছে। তুমি নিজেই ভাবো একটা মেয়ে কিভাবে এটা সহ্য করতে পারে যে তার স্বামী দিনের বেলা তার সাথে থাকে আর রাতের বেলা তোমার দাদা সেখানে কি করে। সেই জিনিসটার আইডিয়া তো তুমি করেই নিয়েছো। আমাদের সম্পর্কে কোনো ভালোবাসা ছিল না। তোমার দাদা বিয়ের আগে আমার সাথে কখনো কোনো কথা বলেনি। আমি তাকে ফোন করার চেষ্টা করেছিলাম। আমি এই সম্পর্কটা হৃদয় থেকে নিভাতে চাইতাম, কিন্তু তোমার দাদার ব্যবহার আমার মন ভেঙে দিয়েছে। আমি হতবাক হয়ে গেছিলাম যে দাদা দিনরাত তাহলে কার সঙ্গে কথা বলতো। এর মানে সে বৌদির বাহানায় নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতো, আর আমরা ভেবেছিলাম যে ও নিজের হবু বউয়ের সাথে কথা বলছে, তাই আমরাও ওকে আটকাইনি। বৌদি এটাও বলল যে সেদিন তুমি যে গিফটের কথা বলেছিলে সেটা আমার জন্য ছিল না, বরং তার ওই গার্লফ্রেন্ডের জন্য ছিল। সে সেটা ঘরেও নিয়ে এসেছিল, আমি দেখেও ছিলাম, কিন্তু সেটা আমার ছিল না। আমার স্বামী আমার সামনেই অন্য কোনো মেয়ের সাথে চক্কর চালাচ্ছিল। তুমি ভাবো আমার হৃদয়ের উপরে কী কাটছিল। তোমার দাদা যেন কোনোভাবেই জানতে না পারে যে আমি তোমাকে এই সব কথা বলেছি। ব্যাস, তাকে তুমি এটাই বুঝাবে যে তুমি হঠাৎ করেই এই ঘরে এসে গেছিলে, তাই তুমি সব কিছু দেখতে পেয়ে আমার কাছে ওর ব্যাপারে জিজ্ঞেস করেছিলে, আর এভাবেই এই ব্যাপারটা তুমি জানতে পেরেছো। না হলে তোমার দাদা আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এই কথা শুনে তো আমি হতবাক হয়ে গেলাম। আমার দাদা এরকম নিষ্ঠুর কাজ কিভাবে করতে পারে। ভগবান ওকে স্ত্রীরূপে সুন্দর যুবতী মেয়ে দিয়েছে, তারপরেও ও কেন 2 বাচ্চার মায়ের পিছনে পাগল হয়ে পড়ে আছে। আর যদি পাগলই হয়েছিল তাহলে তাকে নিজের করে পাওয়ার জন্য কিছু একটা করতো আর তাকেই বিয়ে করত। পুরুষের মতো পুরুষ হতো আর একটা ডিভোর্সে আর 2 বাচ্চার মাকে বিয়ে করে তার সাথেই থাকতো। কিন্তু এটা কি করলো, একটা মেয়ের জীবন নষ্ট করে আর একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখতে শুরু করেছে। আমি এই কথাটা প্রথমে আমার মা বাবাকে শান্তভাবে বললাম আর বৌদিকে বোঝালাম যে আমি সমস্ত কিছু সামলে নেব, কিন্তু সেটাই হলো যার ভয় ছিল।
যখন দাদার কানে এই কথাটা পৌঁছালো তখন ও বলল যে এদের দুজনের উদ্দেশ্য ঠিক নেই। তোমরা তো জানো আমি আমার বউয়ের সাথে একদমই ঠিক ছিলাম। যখন থেকে আমি জানতে পেরেছি যে এর চক্কর আমার ভাইয়ের সাথে চলছে, তখন আমিও আমার মন যা চাইছিল আমি তাই করেছি। আমার দাদা মিথ্যা কথা এত জোর গলায় বলতে থাকলো যে মিথ্যাকে সত্যি প্রমাণ করে দিল। যেহেতু মা বাবা আগেই দেখেছিল যে বৌদি আমার সাথেই বেশি সময় কাটাতো, এখন আমার কাছে একটাই রাস্তা বেঁচে আছে, সেটা হলো আমি যদি সত্যিটা প্রমাণ করতে পারি তাহলেই আমি বৌদির জীবন বাঁচাতে পারবো আর নিজের মান সম্মান বাঁচাতে পারবো। কিন্তু আমি কিছুই করতে পারলাম না, আর আমার দাদা বৌদিকে ডিভোর্স দিয়ে দিল। যখন বাড়িতে এ নিয়ে লড়াই ঝগড়া হতে শুরু করলো তখন দাদা সেই মেয়েকে বিয়ে করে আলাদা হয়ে গেল। আমার মা বাবা তো অবাক সেই সময় হলো যখন আমি বৌদিকে বিয়ে করে নিলাম আর তাকে নিজের বউ বানিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম। মা বাবা রেগে গেছিল, কিন্তু আমি বললাম যে তোমার বড় ছেলে খারাপ ছিল, খারাপ তোমার বৌমাও না আর আমিও না। আমার চাকরির পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছিল আর আমি চাকরিও পেয়ে গেছি। আমি আমার বাবা মাকে বললাম যদি তারা আমাদেরকে নিজেদের সাথে রাখতে না চায় তাহলে আমরা আলাদা হয়ে যাব। এরপরে আমরা আলাদা হয়ে গেলাম। আমার জীবনে হঠাৎ করেই এই সব কিছু হয়েছিল, কিন্তু এই সব কিছু খারাপ লক্ষ্যের দিকে যাচ্ছিল না, কেননা এখন আমার কাছে চাকরি আছে, বাড়ি আছে আর জীবনসঙ্গী রূপে একজন খুব ভালো মনের মানুষ আছে। এখন আমার জীবন খুব সুন্দর কাটছে। নিজের এই জিনিসটা নিয়ে আমার গর্ব হতো যে আমি আমার দাদার মতো কারো জীবন নষ্ট করিনি, বরং কারো জীবন বাঁচিয়েছি। আর সবচেয়ে বেশি খুশি এই জিনিসটা নিয়ে ছিলাম যে লতা আমার সাথে খুবই খুশি। যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমাদের কাছে কিছুই ছিল না, কিন্তু লতা আমাকে অনেক সাহায্য করেছে। ও সবসময় আমার সাথ দিয়েছে। এমন অনেক সময় গেছে যখন আমরা খাবারও খাইনি, কিন্তু যখন আমার চাকরি হয়ে গেল সব কিছু ঠিক হয়ে গেল। চাকরি করার কারণে কোম্পানি থেকে একটা বাড়িও পেয়েছি। এখন ভগবানের কৃপায় সব কিছু সুন্দরভাবে চলছে। আমার বৌদি এখন আমার বউ, আর এখন আমরা পুরনো স্মৃতি নিয়ে ভাবিও না। ব্যাস নিজেদের জীবন সুন্দরভাবে উপভোগ করছি। লতাও আমার সাথে খুব খুশি। যখন আমি ওকে দেখি তখন আমার খুব ভালো লাগে যে একটা মেয়ে যার জীবন প্রায় শেষ হয়ে গেছিল আজকে তাকে আমার কারণে এত খুশি দেখাচ্ছে। এই জিনিসটাই আমাকে সাহস দেয়, আর আমি দিনরাত পরিশ্রম করে আমাদের জীবন আরও সুন্দর করার চেষ্টা করছি। ধন্যবাদ বন্ধুরা।